নিহি, এয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়েছে আজ 2 দিন হলো। পরীক্ষার আগে থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত আমারই নিহিকে পড়িয়েছে। সবসময় ও ছায়া হয়ে থেকেছে। যতক্ষণ পরীক্ষা হয়েছে ততক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করেছে। সর্বোপরি একদম আলগে রেখেছে। এর মাঝে ওই নাম্বারে আর কোনো হুমকি বার্তা আসেনি। তবে সেই লোকগুলো আবার উপমাকে হুমকি ধামকি দিয়েছে। নিহিকে আমানের জীবন থেকে সরে যেতে বলেছে। হুমকির মাত্রা বাড়তেই থাকে, কখনো ফোনে, কখনো মেসেজে। আমার চেষ্টা করছিল সেই নাম্বারটা ট্র্যাক করতে, কিন্তু ব্যর্থ হতে হয়েছে। হতাশায় ডুবে যায় উপমা। ওর নিরাপত্তার জন্য কিছু লোক সবসময় ওর আশেপাশে রাখে আমান। এর কিছুই নিহি জানে না। বলে রাখা ভালো, আমানই জানায়নি। কাল ঢাকায় ব্যাক করবে ওরা। তখন ওর উপমার সঙ্গে দেখা হবে। সবটা জেনে কি নিহি রাগ করবে শুনেছেন? নিহির ডাকে হুঁশ ফেল আমানের। হাসি দিয়ে বলল, শুনছি বলো। চলেন কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়। আমার স্মিত হেসে বলে, চলো এমন কোনো জায়গায় যাই যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। সেই জায়গা কোথায় জানা নেই, তবে খুঁজে নিব। প্লিজ মজা করা বাদ দেন, চলেন যাই। কোথায় যাবে সেটা তো বলো। জায়গা আপনি ঠিক করবেন, কাল তো ঢাকায় ফিরে যাবে। যাওয়ার আগে কোথা থেকে ঘুরে যেতে চাই। নীরবের খালামণির বাসা থেকে ঘুরে আসি চলো। সেখানে কি আছে? তেমন কিছু নেই, আবার অনেক কিছু আছে। তাহলে তো অবশ্যই যাওয়া উচিত। কিন্তু লিমনকে কি বলে ম্যানেজ করবেন? ভাইয়া তো বাসায় নেই, শ্বশুরবাড়ি গেছে, কালকে আসবে। আর মামা মামিকে বলবো ফ্রেন্ড জন্মদিন আজ। জন্মদিন কি কারো আসলে আছে? ধুর না, মিথ্যে বলল। মিথ্যা বলাও শিখে ফেলেছ। শেখার কি আছে? প্রেম করার জন্য একটু আধটু মিথ্যা বললে কিছু হয় না। আমান হেসে বলে, ঠিক আছে, কে কে যাচ্ছি আমরা? আপনি, আমি, তরু আর শিশির। সঙ্গে ক্যাবলাকান্ত তো ফিরি। নীরব পাশে দাঁড়িয়েছিল। নিহির কথা শুনে অসহায়ের মতো মুখ করে বলে, আমাকে ফ্রি বানিয়ে দিলেন ম্যাম। নিহি হাত দিয়ে চুল পেঁচাতে পেঁচাতে বলে, আপনি দুধ ভাত। এবার নীরব হেসে ফেলল। সঙ্গে আমান আর নিহিও হাসল। আকাশ আজ পরিষ্কার, খুব বেশি পরিষ্কার। রাশি রাশি তারা আকাশে জ্বলজ্বল করছে। একটা মাত্র চাঁদ থালার মতো পূর্ণাঙ্গ আকৃতি। চাঁদের আলো ঠিকই পড়ছে মাটিতে। বড় বড় গাছপালার মাঝে বাগানে দাঁড়ালো স্পষ্ট দেখা যাবে মুখাকৃত। মেঠো পথ দিয়ে হাঁটছে 3জন কপত কপতি। আনাম, নিহি, শিশির, তরু, নীরব, জান্নাত। নীরব ও জান্নাতের ভাব ভালোবাসা হয়ে গেছে ইতিমধ্যে। এক্ষেত্রে অবশ্য সাহায্য করেছেন আমান এবং নিহি। বাড়িতে জানানো হয়েছে খুব শীঘ্রই বিয়ে করে ফেলবে বলে জানিয়েছে দু পরিবার। তাদের সিদ্ধান্ত দুজনই ভীষণ খুশি। ভালোবাসা মানুষকে নিজের করে পাওয়ার আনন্দ কার না থাকে। চাঁদের আলো মাঠঘাট পরিষ্কার দেখা যাচ্ছে বলে আলাদা লাইটের কোনো প্রয়োজন হয়নি। বর্তমান সময় এখন আছে জান্নাতের বাড়ির কাছাকাছি জায়গাতে। এসেছে বিকেলে, তবে হাঁটতে বের হয়েছে এখন। সামনে একটা নদী আছে, ঘাটে বাঁধা আছে সারি সেই নৌকা। নিহি নৌকা চড়তে ভালোবাসে, আমান সেটা জানে, এজন্য এই জায়গাতে নিয়ে আসে। খোলা আকাশের নিচে এক নৌকা দুজনে বসে গল্প করবে। নিহিকে জানিয়ে দেবে অজানা কথাগুলো। ভাবতেই মনের মাঝে দোলা দিয়ে যায়, আবার ভয়ও লাগে। কি জানি কি রিয়াক্ট করে বসে। হাঁটতে হাঁটতে ঘাটে চলে আসে সবাই। 3টে নৌকা 2জন করে উঠে বসে। নৌকা এক মাথায় আমান বৈঠা হাতে বসেছে। নিহির শেষ প্রান্তে বসতে গেলে আমান বলে, এখানে না, মাঝখানে বসো, পড়ে যেতে পারো। না, পড়বো না। এর আগে আমি নৌকায় উঠেছি, আমি কোনো রিস্ক নিতে চাই না নিহু। হালকা রাগ ও ধমক মিশ্রিত কণ্ঠে কথাগুলো শুনে নিহি আর সাহস হয়নি ওখানে বসার। নৌকার মাঝ বরাবর নারকেলের পাতা ছোট পাটি বিছানো আছে। নিহি সেখানে গিয়ে বসলো।
পানিতে বইটা ফেলছে, গোলাকৃত মতো পানি ছড়িয়ে পড়ছে। চারপাশে থই থই করছে পানি। বিশুদ্ধ বাতাস বয়ে চলেছে। পূর্ণাঙ্গ 4টি প্রতিচ্ছবি পানির মাঝে ভেসে উঠছে। তরু শিশি নিবিড় এবং জান্নাত, ওদের নৌকা অনেক দূর চলে গিয়েছে। দেখে নিহি বলল, ওরা সবাই কত দূরে চলে গেল, আর আমরা এখনও এখানেই পড়ে আছি। ইচ্ছে করে যায়নি। কেন? তোমার অপেক্ষার প্রহর আজ শেষ করব তাই। নিহি আতকে উঠে বলে, ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিবেন নাকি? নিহু মেকি ধমক দিল আমান। নিহি চুপসে গিয়ে বলল, ধমক দেন কেন? আমি তো মজা করে বলেছি। এসব মজা একদম করবে না, অন্তত আমার সাথে তো নয়। অভিমানে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকায় নিহি। বইটা নৌকার ওপর রেখে তার পাশে আমান বসে। নিহি চমকে গিয়ে বলে, এ কি, উঠে আসলেন কেন? নৌকা ডুবে যাবে তো? ডুববে না। তুমি না তখন বলেছিলে যেদিকে দু চোখ যায় সেদিকে যাব? তাহলে এখন নৌকা আমাদের যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব। যদি ডুবে যায়? আমায় বিশ্বাস করো। আমানের চোখের দিকে তাকালো নিহি। ঘোর লাগানো দৃষ্টি তার। চোখে চোখ রেখে বলল, অনেক বেশি? ব্যাস, তাহলেই হবে। এতটুকু ভরসা রাখো শুধু। আমি থাকতে তোমার কিছু হবে না, আমি জানি সেটা। আচ্ছা, কী যেন বলবেন বলেছিলেন? আমান চুপ করে থাকলো কিছুক্ষণ। নিহি হাত দুটো নিজের হাতের মাঝে রেখে নিহির উত্তরের জন্য আমানের দিকে তাকিয়ে আছে। আমান ঘাড় বাঁকিয়ে অন্যদিকে তাকায়, ঠোঁট কামড়ে বলে, আমি অন্য একজনকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে নিহি দুটো আলগা হয়ে যায়। চোখ দুটো ছলছল করে ওঠে। আমার বলে, শুধু তাই না, বিগত 4 বছর ধরে ভালোবাসি, কিন্তু কখনই তাকে ভালোবাসার কথা বলতে পারিনি। নিহি নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আমানের কথাগুলো মনে হচ্ছে প্রতিধ্বনিত হয়ে কানে আসছে। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। অন্য কাউকে ভালোবাসে সে? তাহলে এতটা দিন এসব কি ছিল? নাটক? না, আর ভাবা যাচ্ছে না। এর চেয়ে গলায় কলসি বেঁধে নৌকায় ডুব দিলেও এতটা কষ্ট হতো না। চোখের পানি চাঁদের আলোয় চিকচিক করে ওঠে। গলা ধরে আসছে। কান্নাগুলো দলা পাকিয়ে গলা আটকে আছে। যে কোনো মুহূর্তে হু হু করে কেঁদে ফেলবে। অন্যদিকে মুখ ফিরে নিল নিহি। আমান আবার বলল, তখন সে ক্লাস 8-এ পড়তো। মাঝে মাঝে তাকে দেখতাম ছাদে, লুকিয়ে লুকিয়ে দেখতাম। সে আমায় দেখতো না। এরপর নিহি বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আমার হাত টেনে ধরে নিহির। পাশে আবার পানিতে ঝাঁপ দেয়। নিহি কোনো রকমভাবে বলে, আমি বাড়ি যাব, বাড়িতে নিয়ে যাব। তার আগে আমি কথা শেষ করি। নিহি এবার কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে বসে পড়ে। দুহাতে মুখ ঢেকে কেঁদে বলে, আপনার এসব কথা শোনার সাহস হচ্ছে না আমার। বুকের ভিতর তীরের মতো বিঁধছে। আমি পারবো না আপনার পুরো কথা শুনতে। যদি কেউ তোমায় বলি আমি তার নাম, তুমি কি বাসবে ভালো? দেবে তার দাম? আমার সুরেলা কণ্ঠে পরিচিত গানের লাইনগুলো শুনে নিহি চমকে তাকায়। আমানের ঠোঁটে মুচকি হাসি, কাজল কালো দুটি চোখ। ভালোবাসা আমার হৃদয়। ডাগর ডাগর অশ্রুসিক্ত চোখে নিহি এখনো নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। তুমি সুন্দর, সেই ভালোবাসার দাম? তার মানে আপনি সেই নাম না জানা উড়ো চিঠির মালিক? কাপা কাপা ঠোঁটে প্রশ্ন করল নিহি। আমার দুহাত প্রসারিত করে মুচকি হেসে গায়, কবে জানবে তুমি? কবে বলবে আমি? কেউ আছে গো তোমায় আশায়? নিহি সঙ্গে সঙ্গে আমানের বুকে ঝাঁপিয়ে পড়ে। উপমার বাবার শরীরটা বেশ কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে না। ওষুধ শেষ। ওষুধের প্রেসক্রিপশন আর টাকা নিয়ে মাকে বলে বাসা থেকে বের হবো মা। রাত তখন 10:30টার বাহিরে সামনে রিক্সা পেয়ে যায়। দোকান থেকে ওষুধ কিনে আনার সময় খেয়াল করে কয়েকজন ওকে ফলো করছে। আসলে ফলো করছে নাকি এটাও শিওর না। আন্দাজে কিছু বলাও যাচ্ছে না। দ্রুত পায়ে চালিয়ে একটা রিক্সায় উঠবো মা। মাঝ রাস্তায় এসে কয়েকজন ছেলে রিক্সায় থামায়। এক প্রকার জোর করে উপমাকে রিক্সা থেকে নামায়। বাড়ি এবং বাজারের মাঝ বরাবর এই রাস্তাটা নির্জনই বলা চলে। উপমা আতঙ্কে ওঠে।
নিয়মবাতি আলোতে চেহারাগুলো ঝাপসা বোঝা যাচ্ছে। ওদের মধ্যে দুজন মেয়ে আছে। একজন মেয়ে ওর হাত ধরে বলল, চলো। কে আপনারা? আমি কোথায় যাব না। হাত ছাড়ানোর চেষ্টা করে বলল উপমা। ওরা কেউ কোনো কথা না বলে ক্লোরোফর্ম মাখানো রুমালটা উপমার মুখে চেপে ধরে। উপমা অজ্ঞান হওয়ার সাথে সাথে ওদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। দূরে কোথাও গুতুম প্যাঁচা ডাকছে বলে মনে হচ্ছে। উপমা নড়াচড়া করতে গিয়ে বুঝতে পারল কিছুর সাথে শক্ত করে ওকে বেঁধে রাখা হয়েছে। মুখ থেকে শব্দ বের হচ্ছে না, মুখেও বাধা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। কথা বলতে না পারায় ফ্যাঁস ফ্যাঁসে গোংরানোর শব্দ হচ্ছে। শক্ত রশি দিয়ে হাত বাঁধা আছে বোঝা যাচ্ছে। হাত ছাড়ানোর চেষ্টা করতে গেলেই অসহনীয় ব্যথাও লাগছে। হুট করে মাথার উপর সাদা লাইট জ্বলে উঠল। আলো খুব বেশি নয়, তবে এতটুকু আলোতে বোঝা যাচ্ছে কেউ একজন ওর দিকে এগিয়ে আসছে। মুখ দেখা যাচ্ছে না, তবে অভাব দেখায় বোঝা যাচ্ছে সে একজন ছেলে। কাজল আঁখির ন্যায় কালো মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশ জুড়ে। এই তো বোধ হয় এখনই ঝুমঝুম করে বৃষ্টি নামবে। পাখিরা ফিরে চলেছে ওদের আশ্রয়স্থলে। বারান্দা দাঁড়িয়ে প্রকৃতির তেজি রূপ পর্যবেক্ষণ করছিল আমান। আজমল আহমেদ অফিসে জয়েন করেছে 3 মাস ধরে। বাড়ি থেকে অফিসের দূরত্ব বেশি হওয়া যাওয়া এই বাড়িতে থাকা। এখান থেকে আমার অফিসটা শুধু কাছে হয়। অনামিকা রহমান অনল কলেজ দূর হয়, তারা আগের বাড়িতেই থাকেন। ছোট থেকেই আমানের একা থেকে অভ্যাস আছে। নিজের সব কাজ নিজেই করতে পারে। আগে অবশ্য শুধু ডিম ভাজাটাই পারে। বিদেশে পড়তে গিয়ে সব শিখে নিয়েছেন, তাই একা থাকতে খুব বেশি অসুবিধা হয়নি ওর। বারান্দা বসে যখন আবহাওয়া অবলোকন করছিল তখন একটা ওড়না উড়ে এসে নিচে পড়ে। আমান উঁকি দিতে সরাসরি থাকা ফ্ল্যাটটিতে ছাদের দিকে তাকায়। একটা মেয়ে ছাদ থেকে উঁকি দিয়ে নিচে তাকিয়ে আছে। প্রচণ্ড বাতাসে চুলগুলো ওড়াউড়ি করছে। কিছু চুল এসে মুখ ঢেকে রেখেছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। এবার নিচের দিকে তাকালো। লাল রঙের একটা ওড়না রাস্তায় পড়ে আছে। তখন আমানের হুঁশ আসে, ওর নিজের পোশাকে তো ছাদে শুকাতে দিয়েছিল। তৎক্ষণাৎ দৌড়ে ছাদে যায় সে। কাপড় তুলতে তুলতে বৃষ্টি পড়া শুরু করে। তাড়াতাড়ি করতে গিয়ে আমানে একবার পাশের ছাদে তাকায়। সেই মেয়েটা। এবার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। চিলেকোঠার আড়ালে লুকিয়ে পড়ে আমান। মেয়েটা অবাধ্য চুল হাওয়ায় উঠছে। কপালে ভাঁজ পড়ে আছে, চোখে মুখে বিরক্তর ছাপ। কাপড়গুলো তুলে মেয়েটা দৌড়ে ছাদ থেকে নেমে যায়। একধানে কিছুক্ষণ মেয়েটা যাওয়ার পথে তাকিয়ে থাকে আমান। পা স্থির হয়ে আছে। বৃষ্টি এবার ঝুপঝুপ করে নামছে। অন্যমনস্ক থাকায় খেয়ালই করেনি। যখন খেয়াল হলো তখন আনমনে হেসে ফেলে। জানালা থাই গ্লাসে বৃষ্টি গড়িয়ে পড়ছে। পাশে একটা টেবিল। অনেক দিন বাদে প্রিয় একটা ডায়েরি বের করলো আমান। কলমদানি থেকে কলম নিয়ে লিখতে শুরু করলো। এলোকেশি, কে সে তুমি? দমকা হওয়া ওড়না ওড়ালে। ডায়েরিটা বন্ধ করে একবার আনমনে হাসলো। তারপর বারান্দায় গিয়ে নিচে দাঁড়ালো। ওড়নাটা এখনও সেখানে পড়ে আছে। মেয়েটা এমন কেন? ওড়না নিতে আসলো না? ছাতা মাথায় আমার নিচে নামে। দারোয়ান সিকিউরিটি রুমে বসে ঝিমোচ্ছিল। বৃষ্টি হচ্ছে বলে বাইরে কোনো মানুষজন নেই। চারপাশে একবার চোখ বুলিয়ে ওড়নাটা নিয়ে ভিতরে চলে আসে আমান। সাবান দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পাশের রুমে ফ্যান ছেড়ে শুকাতে হয়। এরপর থেকে প্রায় আমার বারান্দা আর ছাদে যেত। এলোকেশিকে দেখতে পেলে লুকিয়ে পড়ত। কেন জানি আড়াল থেকে দেখতে ভালো লাগতো। এলোকেশির মুগ্ধময়ী প্রণয়ী, তবে ছোট। এই ছোট মেয়েটা হাসিতে যে কত মাদকতা, এটা না দেখলে আমার জানতই না। এই তো সেই দিনের কথা। শরীরটা খারাপ লাগায় তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে এসেছে। বিকেলে যখন ছাদে কাপড় তুলতে যায় তখন দেখতে পাই সেই এলোকেশিকে ছাদে ছোটাছুটি করছে ছোট ছোট কতগুলো বাচ্চাকে নিয়ে। আরেকজন মেয়ে সমান বকে চলছে। এই মেয়েটাকে এর আগে অনেকবার দেখেছে আমান। এলোকেশির চেহারার সাথে অনেক মিল, হয়তো বোন হয়। বকা খেয়ে এলোকেশি আর খিলখিল করে হেসে ওঠে। সেই হাসি ঘায়েল হয় আমান। আরেক দিনের ঘটনা। আমান অফিসে যাওয়ার সময় বাড়ি থেকে বের হচ্ছিল। তখন সামনে ফ্ল্যাটে ভদ্রলোক আমানকে জিজ্ঞেস করেন, ভাই কি বাজারে দিয়ে যাচ্ছেন? জি ভাই।
মুচকি হেসে উত্তর দিল আমান। লোকটি বলল, সমস্যা না থাকলে একটু লিভ দিবেন। অ্যাকচুয়ালি আমার বাইকে হুট করে কি যেন হয়েছে, এদিকে হাতে বেশি সময় নেই, ঠিক সময় অফিসে পৌঁছাতে না পারলে বুঝে নিত। আমার আগের মতো হেসে বলল, কোনো সমস্যা নেই ভাই, গাড়িতে বসুন, থ্যাঙ্কস। বলে সে গাড়িতে উঠে বসলো। প্রথম পরিচয় হওয়ার পর্ব সেই শুরু হলো। ডান হাতে এগিয়ে দিয়ে বলল, হাই, আমি সৈকত। স্টিয়ারিং থেকে ডান হাত তুলে হ্যান্ডশেক করে আমান বলল, আমি আমান। আগে তো এই বাড়িটা ফাঁকা ছিল, আপনি কি ভাড়া নিয়েছেন? না, আমাদের বাড়ি এটা। 3 মাস হবে এসেছি, হেসে বলল আমান। ও আচ্ছা, একাই থাকেন? হ্যাঁ, যাতায়াতের সুবিধার্থে। যেতে যেতে আরও অনেক গল্পগুজব হলো। আমান সৈকতের চেয়ে বয়সে ছোট হয় তুমি করে বলতে বলল আমান। সৈকত অনাশায় তুমি তুমি করে কথা বলছিল। আমান তখন কৌশলে জিজ্ঞেস করে, আপনি তো ফুল ফ্যামিলি এখানে থাকেন? না, আমি আর আমার স্ত্রী তোমার মতো অফিসের সুবাদে এখানে থাকি। তাহলে একটা ছোট্ট মেয়েকে যে সেই দিন দেখলাম, আপনার বোন? কে? তুমি মনে হয় নিহির কথা বলছো। আমি তো চিনি না তাকে। তার সাথে আরও একজনকে ছাদে দেখেছিলাম, চেহারার অনেক মিল রয়েছে। ও, তাহলে মিহি আর নিহিকে দেখেছো। মিহি আমার স্ত্রী আর নিহি শালিকা হয়। আমার কোনো বোন নেই, ওকে আমার বোনের মতোই দেখি। কাল বিকেলে বাড়ি চলে গেছে ও। আমান কৃত্রিম হাসি হাসল সৌজন্যতা খাতিরে, কিন্তু চলে গেছে শুনে মনটা কেন জানি বিষণ্ণতা ছেয়ে গেছে। এভাবে সময় কেটে যায় আরও 4 মাস। সৈকত আর মিহির সাথে ভালো একটা সম্পর্ক হয়। এতদিনে নিহির কথা খুব করে মনে পড়ে, কিন্তু তাই বলে কাজের ফাঁকি দিত না একদম। বাবার বিজনেস হাল ধরেছিল শক্ত হাতে। কখনো কখনো অফিস থেকে ফিরতে রাত 11টা পার হয়ে যেত। ফ্রি হয়ে মধ্যে রাতের ডায়েরিটা নিয়ে বসতো, মুক্তোর মতো অক্ষরে লিখত, নিহু, নিহু পাখি, তুমি কি আমার হবে? কখনো জানতে পারবে আমার মনের কথা? আচ্ছা, আমি কি তোমায় ভালোবাসি? শুক্রবার বন্ধর দিন বাজার করে বাড়ি ফিরছিল আমান। তখন মিহির সঙ্গে দেখা হয়ে যায়, সাথে সৈকতও ছিল। ওদের বাজারে ব্যাগটা অনেকগুলো দেখে কয়েকটা ব্যাগ নিজের হাতে নিল আমান। গল্প করতে করতে 3 জনে একসঙ্গে বাসায় আসে। মিহি আর সৈকত বায়না ধরে আজকে দুপুরের খাবারে আমান্নে ওদের বাড়িতে খেতে হবে। আমার রাজি হয়। কথার ফাঁকে ফাঁকে কৌশলে মিহির মুখ থেকে নিহি সব খবর জেনে নেয়। নিহি স্কুল, স্বভাব চরিত্র সব শোনে। নিহি করা দুষ্টুমির কথা বলতে গিয়ে মিহি কখনো হেসে লুটোপুটি খেয়েছে। আরও এক দফা বেশি ভালোবাসা অনুভব করা শুরু করেছে আমান। পরদিনই সকালবেলা নিহি স্কুলের সামনে চলে যায়। দূর থেকে লুকিয়ে কাঙ্ক্ষিত মানুষটার প্রিয় হাসি মুখটা দেখে মনে শান্তি লাগে। এভাবে প্রায় যখনই নিহিকে দেখতে মন চাইতো, ছুটে যেত, আসতো স্কুলের সামনে, লুকিয়ে লুকিয়ে দেখে মনের চেষ্টা মেটাতো। কখনো মনের কথা জানানো সাহস হয়নি বলতে মনে হয়েছিল এটা আসলে উপযুক্ত সময় নয়। একদিন স্কুল ছুটির সময় আমার নিহিকে দেখতে গিয়েছিল। নিহি তখন ক্লাসে এক ছেলের সাথে ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করছিল আর উচ্চস্বরে হাসছিল। পাশে আরও ছেলে মেয়েরা হাসাহাসি করছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল নিহি বোধ হয় রিলেশনশিপে আছে। বাড়িতে এসে বিষণ্ণ মন নিয়ে আবার লিখতে বসলো সে। এলোকেশি, তোমার হাসি মুখ মুক্ত ঝরে আমার মনে শান্তি আনে, কিন্তু কেন আজ শান্তি নেই আমার মনে? কেন তোমার ওই হাসি আজ আমার হৃদয়ে চূর্ণ বিচূর্ণ করল? অন্য ছেলের জন্য কেন হাসবে তুমি? তবে কি তোমার পাওয়ার আগেই আমি হারিয়ে ফেলেছি? কথাগুলো লিখতে লিখতে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দিল আমান। এভাবেই কেটে যায় আরও 5 দিন। এই 5 দিনে একবারও আমার নিহিকে দেখতে যায়নি। মনের ভিতর অশান্তি হচ্ছিল খুব। থাকতে না পেরে পরের দিন গেল নিহিকে দেখতে। সকালে নিহি দেখা পায়নি, বলে বিকেলে ছুটির সময় আবার গেছে, কিন্তু তখনও ওর দেখা পাওয়া যায়নি। পাবে কিভাবে? সেই দিন তো নিহি আসেনি স্কুলে। বিষণ্ণ বিষাদিত মন নিয়ে বাড়িতে এসে সারপ্রাইজ হয়ে গেল যখন দেখল থাই গ্লাসের অপর পাশে বারান্দায় নিহি দাঁড়িয়ে আনন্দে আত্মহারা হয়ে ডায়েরিতে লিখেছিল, তুমি আমার হও বা না হও তাতে আমার কোনো আফসোস নেই। আমি তোমায় ভালোবাসি আর ভালোবাসবো। না হয় সব সময় তোমার দৃষ্টি অগোচরেই থেকে যাব আড়ালে আবডালে। এভাবে কেটে যায় অনেকটা সময়। নিহি এইচএসসি শেষ হয়। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর পুরো অফিসে সবাইকে মিষ্টি খাইয়েছিল, অথচ এই খবরটা কখনো জানতে পারেনি নিহি। নিহি সেই কলেজে পড়ার ইচ্ছা, সেই কলেজে নাম জানল মিহির মুখে। জেনে আনন্দিত হলো, কারণ সেই কলেজে শিক্ষকতা
করেন অনামিকা রহমান এবং ওই ভার্সিটিতে পড়ে অনল। তবে কলেজের খুব একটা যাওয়া হতো না, যতটা যাওয়া হতো স্কুলের সামনে। তার কারণে অবশ্য ছিল ওই কলেজের কম বেশি সবাই আমানকে চিনত। তার চেয়ে বড় কথা, পাছে অনল বা অনামিকা রহমান কিছু টের পেয়ে যাবে। এখন বলছি সেই দিনের কথা, যেদিন মুগ্ধ করা ওই হাসিগুলো অশ্রু দেখেছিল আমান। গাড়ি নিয়ে গিয়েছিল কলেজের সামনে, কিন্তু গাড়ি থেকে বের হয়নি। নিহিকে কাঁদতে কাঁদতে আসতে দেখে বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। ওই মুখে হাসি থাকবে, অশ্রু নয়। সেদিন প্রথম চিঠি পাঠায় নিহিকে। পিয়নকে এক্সট্রা টাকা দিয়ে নাম ঠিকানাবিহীন চিঠি তার মাধ্যমে পৌঁছে দেয় নিহির কাছে। এরপরে কাহিনী আমার পাঠকের জানা। শুরু থেকে সবটা বিস্মিত এবং মুগ্ধ হয়ে শুনল নিহি। একটা মানুষ কী করে এতটা ভালোবাসতে পারে, এতটা সময় ধরে কী করে অপেক্ষা করতে পারে। আমান পানির ভিতরে হাত নাড়াচ্ছে। নিহি তাকিয়ে আছে তার দিকে, জিজ্ঞেস করে, আপনি জানতেন না আপনার ভাই আমায় পছন্দ করতো? না, কারণ তোমার পিছনে আমি কোনো লোক লাগিয়ে রাখিনি কখনো। যদি জানতাম নিজেকে গুটিয়ে নিতাম। যদি তার সাথে আমার রিলেশন হয়ে যেত, আগের মতো ভালোবাসতাম, তবে আড়াল থেকে। তোমায় নিয়ে যে কত শত কবিতা লেখা আমার ডায়েরিতে ভর্তি, তুমি কল্পনা করতে পারবে না। আচ্ছা, মিরাক্কেলভাবে বিয়েটা কি করে হয়ে গেল সেটা আমি জানি না, তবে প্রতি ওয়াক্তে নামাজে আমি আল্লাহর কাছে তোমাকে চাইতাম। হয়তো আল্লাহর ইচ্ছে এমন ছিল, বিয়ের পর আপনি চিঠি পাঠাতেন। কিন্তু কেন বলতে পারো? সেটা এক প্রকার ছোট্ট পরীক্ষা করার জন্য। মানে আমি তো এমনিতেই সন্দিহান ছিলাম যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কি না। তার মধ্যে বিয়ের দ্বিতীয় দিন তুমি ডিভোর্স চাইলে। আমি আরও ঘাবড়ে গেলাম। ভাবলাম চিঠি দেওয়া বন্ধ করব না। যদি তুমি অন্য কোনো রিলেশনে থেকে থাকো তাহলে চিঠির প্রতি অনীহা থাকবে তোমার। আর যদি রিলেশনে না থাকতে তাহলে ওই চিঠির মালিকের প্রতি আকৃষ্ট হয়ে হয়তো আমায় ভালোবাসতে। পরে তো জেনেছেন আমি কোনো রিলেশনে ছিলাম না, তবু কেন চিঠি পাঠাতেন? ওই যে বললাম। তাছাড়াও আরও একটা কারণ ছিল। আমি লক্ষ্য করেছিলাম তুমি ধীরে ধীরে আমার প্রতি দুর্বল হয়ে পড়ছো। আমি শিওর হতে চাচ্ছিলাম তুমি আসলে আমায় ভালোবাসো কি না। কি আপনি আমায় সন্দেহ করছিলেন? না তো, শুধু ভয় দূর করছিলাম। আচ্ছা, ওই পিচ্চি ছেলেটাকে তাহলে? ওকে আমি অনলের বাইকে দেখেছিলাম। পিচ্চিটার নাম জিসান। আমি যে ফ্ল্যাটে থাকি ওই বাসার সিকিউরিটি চাচার ছেলে। অনলের সাথে ওর খুব ভাব। হায় আল্লাহ, আমি আরও ভেবেছি চিঠিগুলো অনল দেয়। আচ্ছা, সেই দিন যে আমি ওই পিচ্চিটার পিছু পিছু দৌড়াচ্ছিলাম তখন কি আমায় ফলো করছিলেন? এবার আমার হাসতে হাসতে বলল, আরে না, আমি অফিস থেকে ফিরছিলাম। আমার বাসায় পৌঁছে দেওয়ার পর জিসান ওর মায়ের ফোন থেকে ফোন করে আমায় সব বলেছে। কি বলেছে? বলছে, ভাইয়া ভাবি আজকে আমায় যে দৌড়ানি দিচ্ছে, পা ব্যথা হয়ে আছে আমার। তুমি ভাবির সাথে দৌড়িয়ে পারবে না মনে হয়। শব্দ করে হাসতে হাসতে বলল আমান। উপমার মুখোমুখি বসে আছে ছেলেটা, স্তব্ধ চারপাশ। মুখ ঢাকা ছেলেটি উপমার মুখে বাঁধন খুলে দিতেই সে জড়সড় হয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কে আপনি? ছেলেটি চেয়ারের সাথে হেলান দিয়ে বসে বলে, আমায় তো তুমি চিনবে না, তাহলে আমায় এখানে নিয়ে এসেছেন কেন? কারা আপনারা? কি করছি আমি? তোমার দোষ একটাই, তুমি নিহির ফ্রেন্ড। উপমা এবার চুপ হয়ে যায়। ছেলেটি বলে, এখন খুব আফসোস হচ্ছে তাই না? আমিও তাই ভাবি। কেন যে নিহির ফ্রেন্ড হতে গেলে নিহিকে নিয়ে আপনার কি সমস্যা? নিহিকে চিনেন কিভাবে? আরে আরে আস্তে আস্তে প্রশ্ন করো। নিহি নাম শুনতেই ভয় জোর দেখিয়ে বেড়ে গিয়েছে। ভয় করছে না এখন? ঢোক গলে উপমা বলে, আমার প্রশ্নের উত্তর দিন। আমি দিচ্ছি। ছেলেটা পিছন থেকে উত্তর দিল একজন। কণ্ঠটা মেয়েলি, পরনে কালো শাড়ি। আস্তে আস্তে মেয়েটা যখন এগিয়ে এলো তখন মনে হলো শাড়িটা আসলে কালো নয়, নেভি ব্লু। চুলগুলো কোকড়া কোকড়া কোমর পর্যন্ত। ছেলেটি চেয়ার থেকে উঠে গেল। মেয়েটি বসলো সামনে। লাইটের অস্পষ্ট আলোতে মুখটা ভীষণ পরিচিত। মেয়েটি খুব মিষ্টি করে হাসলো, খুশির হাসি। কোনো কিছু জয় করেছে বা জয় হবে এটা শিওর। জানার পর যতটা হাসি মুখ একজনকে দেখায়, সামনে মেয়েটিকে ততটা হাসি মুখে দেখাচ্ছে। চোখের কোঠর থেকে চোখগুলো বেরিয়ে আসা উপক্রম হয়েছে উপমার। অস্পষ্ট স্বরে বলে, সুমাইয়া আপু?
মেয়েটি চোখ পিট পিট করে বলল, সুমাইয়া নয়, আমি সামিয়া, সুমাইয়ার যমজ বোন। আমাদের দুজনকে একই রকম দেখতে, তাই না? আপনি সুমাইয়া আপুর যমজ বোন? কেন বিশ্বাস হচ্ছে না? তারপর পাশের ছেলেটির উদ্দেশ্যে করে বলেন, আমাদের দু বোনের ছবি বের করো তো ফোন থেকে। আপনার সাথে নির্কিসের শত্রুতা? উপমার প্রশ্ন। সামিয়া ঠোঁট বাঁকিয়ে বলে, সমস্যা তো আগে ছিল না ডিয়ার। ওই মেয়েটাকে তো আমি চিনতাম না, আর একজন অচেনা মেয়ে আমার খুব কাছের একজনকে কেড়ে নিয়েছে, আমার আমানকে কেড়ে নিয়েছে। শেষের কথাটা চেঁচিয়ে বলল। উপমা ভয় পেয়ে যায়। সামিয়া আবার বলে, এতটা সময় ধরে আমি আমানকে ভালোবাসি, আর শেষমেশ কিনা অন্য একটা মেয়ে এসে আমার ভালোবাসা কেড়ে নিয়ে যাবে। আপনি আমান ভাইকে ভালোবাসেন বা বাসেন না, তাতে নিহির কি? বিয়ে তো ওদের কারো ইচ্ছেতেই হয়নি, তাই? তা বেশ, নিহি চলে যাক আমানের জীবন থেকে, তাহলে তো সমস্যার সমাধান। কখন নয়, ওরা কখনোই আলাদা হবে না। সামিয়া উচ্চস্বরে হাসতে হাসতে বলল, বোকা মেয়ে, আলাদা হবে না কি হবে না সেটা পরে দেখা যাবে। এই যে তোকে এখানে নিয়ে এসেছি, সেটা কি এমনি এমনি? আমি তো জানি তোমার প্রতি নিহির ভালোবাসা গভীরতা খুব, গলায় গলায় পীড়িত না দু বান্ধবীর? অবশ্য এতে আমারই লাভ হয়েছে। কি বলতে চাচ্ছেন আপনি? তেমন কিছু না, শুধু আমানের থেকে নিহিকে আলাদা করতে যাচ্ছি, আর সেটা তোমাকে হাতিয়ার করে। তোমার প্রাণের দাম নিশ্চয় আছে নিহির কাছে। এখন ঝটপট তোমার ফোনের লক খোলো, নিহি নাম্বারটা দাও। দেব না, প্লিজ। নিহি কোনো ক্ষতি করবেন না আপনারা, আমায় ছেড়ে দিন, ভালোভাবে বলছি। আমার কথা শোনো। উপমার গালে হাত বুলিয়ে দিল। বলল, সামিয়া, আপনার পায়ে পড়ি আমি, ছেড়ে দিন আমায়। আমি তো কোনো ক্ষতি করিনি, কেন আমায় আটকে রাখছেন? কাঁদতে কাঁদতে বলল উপমা। ভয় নেই মানে? লক খোলো, ভালোভাবে বলছি শোনো, নয়তো নিহিত ছোট্ট গুলগুল ভাসতি তিতির আর তোমার আদরের ছোট বোনকে লাশে পরিণত হতে হবে। অসভ্য বাচ্চা, জঘন্য মহিলা তুই। ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করলে জানে মেরে ফেলব। তোকে উত্তেজিত হয়ে বল উপমা। সামিয়া উচ্চস্বরে হেসে জোরে থাপ্পড় বসায় উপমার গালে। ফর্সা গালে হাতের ছাপ পড়ে যায়। চেয়ারে হাতল দুটো রেখে উপমার দিকে একটু ঝুঁকে দাঁড়ায় সামিহা। দাঁত কটমটো করে বলে, যেখানেই তোর নিজের জীবনে ঝুঁকি আছে, সেখানে তুই আমাকে মেরে ফেলার হুমকি দিস? ফোনের লক খুলে দিয়েছে উপমা, খুলতে বাধ্য হয়েছে। যেই মেয়ে অন্য মেয়েকে কিডন্যাপ করতে পারে, সেই মেয়ে ওই ছোট বাচ্চা দুটোকে ক্ষতি করতে পারবে অনাশয়ে। সামনে চেয়ারে বসে খুব উত্তেজিত হয়ে কন্ট্যাক্ট লিস্ট চেক করছে সামিয়া। সেখানে নিহির কোনো নাম্বার নেই, মানে নিহির নাম্বার দিয়ে ফোন নাম্বার সেভ করা নেই। কল লিস্ট চেক করতে কোনো নাম্বার পাওয়া যায়নি। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়ে দাঁত কটমটো করে জিজ্ঞেস করে, নিহির নাম্বার কোথায়? উপমা সরল কণ্ঠে বলে, আমি জানি না, ওর সঙ্গে অনেক দিন আগে থেকে আমার কোনো যোগাযোগ নেই। মিথ্যা বলবে না একদম আমার সঙ্গে। মিথ্যা কেন বলবো আমি? নিজেই তো ফোন চেক করলেন। স্বল্পক্ষণ চুপ থেকে সামিয়া হাসল। তারপর পাশের ছেলেটিকে বলো, যতগুলো নাম্বারে ফোন আছে সবগুলো ফোন দিয়ে দেখো, অন্য কোনো নামে ও নাম্বার সেভ করা থাকতে পারে। কাল সকালের মধ্যে নিহি নাম্বার চাই আমার। জি আচ্ছা। সামিয়া চলে যাওয়ার পর ছেলেটি চেয়ারে বসলো। আলস্য নিয়ে ফোন চেক করতে করতে উপমার দিকে তাকালো। তারপর ফোনের টর্চ অন করে উপমার মুখের উপর তাক করাতে চোখ বন্ধ করে ফেলে উপমা। চেঁচিয়ে বলে, কি সমস্যা? আমায় ছেড়ে দিন। ছেলেটি আহত স্বরে বলল, ফোন যখন নাম্বার নেই তখন লকটা খুলে দিলে কি হতো? এই থাপ্পড়টা তো আর খেতে হতো না। মায়া দেখাচ্ছেন? মায়া হচ্ছে। ছেলেটি উপমার হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, ভোরের আলো ফোটার আগে পালিয়ে যাও। হোয়াট? কি বলছেন? পালিয়ে যেতে? চোখ দুটো বড় বড় জিজ্ঞেস করে উপমা। বাঁধন খোলার পর ছেলেটি সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এখান থেকে বের হয়ে সোজা দৌড়াবে। বাগানের শেষ মাথায় দেখবে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। কোনো কিছু না ভেবে সেই গাড়িতে উঠে পড়বে। সে তোমার বাড়িতে পৌঁছে দেবে। সব কিছুই কেমন স্বপ্নের মতো লাগছে উপমার কাছে। কিডন্যাপ করে এনে এখন বলছে পালিয়ে যেতে। কি অদ্ভুত! লোকটার মাথায় কি কোনো সমস্যা আছে? উপমা তখনও ঠায় বসে আছে। এবার ছেলেটি মৃদু ধমক দিয়ে বলল, কি হলো, বসে থাকবে নাকি পালাবে? আপনি কি আমার সাথে মজা করছেন?
মজা করার মতো সময় এখন না, তুমি যাও। উপমা কি করবে না করবে ভেবে পেল না ঠিক, তবে মন স্থির করে নিল সে পালাবে। ছেলেটি তখন বলে, যাওয়ার আগে তোমাকে যেভাবে বেঁধে রাখা হয়েছিল আমাকে সেভাবে বেঁধে রাখো। কিন্তু কেন? প্রশ্ন করবে না, বাঁধো। ছেলেটি চেয়ারে বসে বলল। উপমা আর কিছু না ভেবে ওকে বেঁধে পালালো। বাইরে ঘন জঙ্গল, তবে চাঁদের আলো সব কিছু পরিষ্কার। বাগানটা দেখে মনে হচ্ছে কেমন যেন ভুতুড়ে ভাব। শরীর শিহরে ওঠে, লোম দাঁড়িয়ে যায়। এরপর মনে প্রাণে ছুটে চলে সামনের দিকে। তবু বাগান শেষ হয় না। দৌড়াতে দৌড়াতে দূর থেকে একটা গাড়ি দেখতে পায়। পা ব্যথা হয়ে গেছে, তবু উপমা দৌড়ায়। গাড়ির সামনে গিয়ে কিছুক্ষণ হাঁপায়, তারপর দরজা খুলে পিছনে বসে পড়ে। সামনে যিনি বসে আছেন তিনি কোনো কথা না বলে গাড়ি চালানো শুরু করে। খা খা দুপুরে তপ্ত রোদ মাখায় ওপর, ভ্যাপসা গরম পড়েছে। অস্থির অস্থির লাগছিল খুব। পাশাপাশি সিটে বসে আছে আমান এবং নিহি। গাড়ি ড্রাইভ করছিল নীরব। নিহির কান্নার বাদ মানছে না, হাউমাউ করে কান্না করছে বাচ্চাদের মতো। আমানের নিজের চোখে পানি। নিহি সামলানো মতো শক্তি যেন লোপ পেয়েছে। সকাল 10টার দিকে লিমনের ফোন এসেছে, নিজাম ইসলাম অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি এখন, অবস্থা খুব ক্রিটিক্যাল। খবরটা শোনার পর থেকে নিহির কান্না শুরু হয়ে গেছে। কোনোভাবে ওর কান্না থামানো যাচ্ছে না। তখনই ও রওনা দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে। শিশির তরুকে বাড়িতে পৌঁছে দিয়েছে। নিহি এখনও বাচ্চাদের মতো কাঁদছে। আমান ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলল, শান্ত হ নিহু। কান্নার গতি বাড়ে আরও। চেঁচিয়ে উঠে যা, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আব্বুর কিছু হবে না তো? ভাইয়া কি বলছে বলেন? আমান কয়েক মুহূর্তে চুপ করে থেকে বলল, তেমন কিছু হয়নি, তুমি শান্ত হও। মনে মনে ব্যথিত হলো আমান। নিহিকে মিথ্যা বলতে হলো, অবস্থা গুরুতর। নিজাম ইসলাম, কিন্তু নিহি সেটা বলা যাবে না। গোপনে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার।